তাপের ঘটনাসমূহ অধ্যায়ে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের যে প্রসারণ, এই চ্যাপ্টার থেকে কি মাধ্যমিক পরীক্ষায় কোনো অঙ্ক অর্থাৎ কোনো গাণিতিক সমস্যা কি থাকে? এই গাণিতিক সমস্যাগুলি করার জন্য কোন কোন সূত্রগুলি মনে রাখতে হবে? তোমরা যারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো, আজকের এই ভিডিওটি যদি তোমরা পুরোটা দেখো তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মাধ্যমিকে কি ধরনের অঙ্ক থাকে এই তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে, এর জন্য তোমাকে কোন কোন সূত্রগুলো মনে রাখতে হবে। আজকের এই ভিডিওতে পুরো টপিকটা অর্থাৎ বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান যেরকম করব, সেরকম ভাবে এই গাণিতিক সমস্যাগুলি করার জন্য কোন কোন সূত্রগুলি মনে রাখতে হবে সেটা নিয়েও আলোচনা করব। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে ভালোভাবে করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। ভিডিওতে লাইক কমেন্ট তোমরা অবশ্যই করো এবং এই ভিডিওটি তোমার বাকি বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। এখন শুরু করা যাক তাপের ঘটনাসমূহ অধ্যায়ের বিভিন্ন গাণিতিক যে প্রশ্নাবলীগুলি আছে, অর্থাৎ তোমাদের এই যে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্নগুলি থাকবে, এই গাণিতিক সমস্যাগুলি থাকবে, সেইগুলো নিয়ে চলো আলোচনাটা শুরু করি। তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে মাধ্যমিকে মোট 5 নম্বর থাকবে। এখান থেকে এমসিকিউ থাকে তোমার একটা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে একটা এবং লং অ্যান্সার থাকে তোমার একটা, অর্থাৎ 1 নম্বরের একটা এমসিকিউ, 1 নম্বরের একটা শর্ট কোশ্চেন এবং 3 নম্বরের একটা বড় কোশ্চেন। এখান থেকে এই 3 নম্বরে কোনো সময় 3 নম্বরেরই একটা ম্যাথ দিয়ে দেয়, বা অনেক সময় হয় এখান থেকে এই 3টাকে করা হয় 2 নাম্বার এবং 1 নাম্বার। এই 2 নম্বরে হয়তো একটা ম্যাথ দিয়ে দিল এবং 1 নম্বরে থাকলো কোনো থিওরি। অর্থাৎ এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলি থাকে সেগুলি খুব একটা বড় হয় না, ছোট ছোট টাইপের গাণিতিক সমস্যা হয়। এবং এই গাণিতিক সমস্যাগুলি করার জন্য তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো, সূত্র রিলেটেড গাণিতিক সমস্যাই বেশি থাকে। এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য তোমাদের যদি থিওরি পার্টটা ভালো করে মনে থাকে তাহলেই তোমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু যাদের মনে নেই, বা চলো আমরা সবাই মিলে একবার এই পুরো সূত্রগুলিকে রিকল করে নিই। তাপের ঘটনাসমূহের গাণিতিক সমস্যাগুলি করার জন্য যে যে সূত্রগুলি প্রয়োজন, চলো একটা জায়গার মধ্যেই আমরা সেই সমস্ত সূত্রগুলোকে দেখে নিই। প্রথমে কঠিন পদার্থের সূত্রগুলো দেখে নিই। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে আলফা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রটা কি ছিল? L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ডিভাইড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এরপর ছিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা কি হয়? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে ডিনোট করে থাকি। বিটা কি হয়? S2 - S1 বাই S1 ইন্টু T2 - T1, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়ালস টু কতটা ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটেছে ডিভাইড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এরপর ছিল কঠিন পদার্থের আয়তন প্রসারণ, যাকে আমরা গামা দিয়ে ডিনোট করি, এবং গামা ইকুয়ালস টু V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1, অর্থাৎ আয়তন কতটা বৃদ্ধি হয়েছে ডিভাইড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এরপর ছিল এই যে আলফা, বিটা এবং গামা, এই তিনজনের মধ্যে কি সম্পর্ক ছিল? আলফা, বিটা এবং গামার মধ্যে কি সম্পর্ক ছিল? আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এই সূত্র থেকে আমরা যদি আলফা দেওয়া থাকে তাহলে বিটাকে বের করে নিতে পারবো, বা বিটা দেওয়া থাকলে আলফাকে বের করে নিতে পারবো। এই টাইপের অঙ্কগুলো আমি একটু পরেই যখন করব তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই যে আলফা, বিটা, গামা, এদের সবারই এককটা কি ছিল? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। এখন অনেক সময় থাকে এই আলফা, বিটা বা গামাটা সেলসিয়াসে দেওয়া থাকে, সেখান থেকে তোমায় ফারেনহাইটে, বা ফারেনহাইটে দেওয়া থাকে, সেখান থেকে তোমায় সেলসিয়াসে নির্ণয় করতে বলে। তাহলে সেটা আমরা কিভাবে করব সেটাও একটু দেখে নিই। যদি তোমার এই আলফা, বিটা বা গামাটা সেলসিয়াসে দেওয়া থাকে এবং সেখান থেকে তোমায় যদি ফারেনহাইটে নিয়ে যেতে বলে, তখন আমরা কিভাবে নিয়ে যাব? ফারেনহাইটে যদি আমার নিয়ে যেতে বলে তখন আমায় 5/9 দিয়ে গুণ করতে হবে। 5/9 আলফা সি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখানে দৈর্ঘ্য প্রসারণটা সেন্টিগ্রেডে দেওয়া আছে, সেটাকে আমায় ফারেনহাইটে নিয়ে যেতে হবে। তাহলে সেলসিয়াসে যেটা দেওয়া থাকবে তার সঙ্গে যখনই আমরা 5/9 গুণ করে দেব আমরা ফারেনহাইটে পেয়ে যাব। আবার এটা উল্টোভাবেও থাকতে পারে, তোমার ফারেনহাইটে দেওয়া আছে, তোমায় সেলসিয়াসে নিয়ে যেতে হবে, তখন আমায় কি করতে হবে?
এটাকে উল্টে দিতে হবে, 5-এর 9 দিয়েছিল সেটা 9-এর 5 দিয়ে আমার গুণটা করে দিতে হবে। তাহলে যখন আমরা ফারেনহাইটে নিয়ে যাব তখন 5-এর 9 দিয়ে গুণ করব, যখন এটাকে সেলসিয়াসে নিয়ে যাব তখন সেটাকে 9-এর 5 দিয়ে গুণ করব। এই ছিল তাপের ঘটনাসমূহের কঠিন পদার্থের সমস্ত সূত্রগুলি। এই সূত্রগুলি জানলেই তুমি যে কোনো অঙ্ককে কিন্তু করতে পারবে। এরপর তরল পদার্থের যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলিকে আমরা দেখে নেব। তরল পদার্থের কি ছিল? আয়তন প্রসারণ, এবং সেটা দুটো, একটা ছিল আপাত প্রসারণ, একটা ছিল প্রকৃত প্রসারণ। তরলের যখন আমরা আপাত প্রসারণ করছিলাম গামা এ, সেটা কি ছিল? V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তরলের আপাত প্রসারণ গামা এ অ্যাপারেন্ট, তাই তো? এটা সমান কি হয়ে যাবে? আপাত কতটা আয়তনের বৃদ্ধি ঘটেছে ডিভাইড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। নেক্সট হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে কি লিখি? গামা আর, আর মানে হচ্ছে রিয়েল। এটা কি হয়ে যায়? V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের প্রকৃত আয়তনের বৃদ্ধি ডিভাইড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এখানে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা জানি। সেই সম্পর্কটা কি? তরলের প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। অর্থাৎ তরলের যখন আমরা প্রকৃত প্রসারণকে নির্ণয় করব, পাত্রের প্রসারণ এবং আপাত প্রসারণ এই দুটোকে যোগ করে দেব। কেন যোগ করতে হয় এই ব্যাপারগুলো আমি আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তাই সেই ভিডিওসগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেটা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থেরও দুই রকম প্রসারণ পাওয়া যায়, কিন্তু সিলেবাস অনুযায়ী আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণকে কি লেখা হয়? গামা পি। গামা পি ইকুয়ালস টু হয়ে যায় VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এখানে যেহেতু প্রাথমিক উষ্ণতাটা 0 থেকে আমরা বাড়াই, তাই এটাকে আলাদা করে T2 T1 এর প্রয়োজন হয় না। প্রাথমিকটা তো 0, অন্তিমটা হচ্ছে টি, এবং 0 থেকে যদি একটা উষ্ণতার বৃদ্ধি ঘটায়, সেই উষ্ণতাটা যতটা উষ্ণতা নিয়ে গেছি সেটাই হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, তাই এটাকে এইভাবেই লেখা হয় গামা পি ইকুয়ালস টু VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। অর্থাৎ কতটা আয়তনের বৃদ্ধি ঘটেছে ডিভাইড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এই যে গামা পি, এই গামা পি এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা আমরা জানি। সেটা কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের এই যে সমস্ত সূত্রগুলি, এই সূত্রগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে মনে রাখতে পারো তাহলে সমস্ত ব্যাপারগুলো, সমস্ত যে গাণিতিক সমস্যাগুলি থাকবে তুমি খুব সহজেই সেগুলো করে নিতে পারবে। এই সূত্রগুলো একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও। এখন আজকের আমাদের যে মূল টপিক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের যে ধরনের গাণিতিক প্রশ্নাবলীগুলি করতে হবে, চলো সেটাকে শুরু করি। কিন্তু অবশ্যই মাথার মধ্যে এই যে যতগুলি সূত্রকে বললাম এগুলোকে কিন্তু ঢুকিয়ে নিয়ে তারপরেই আমরা শুরু করব মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গাণিতিক প্রশ্নাবলী। এখন ধাপে ধাপে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের এই গাণিতিক প্রশ্নাবলীগুলি নিয়ে চলো আলোচনা করা যাক। প্রথমে কঠিন পদার্থ দিয়ে শুরু করছি। একটা প্রশ্ন দেখো কি দিয়েছে, 10টা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট এককে এর মান কত হবে? অর্থাৎ এখানে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, সেটাকে আমাদের কি করতে হবে? ফারেনহাইট এককে নিয়ে যেতে হবে। এই অঙ্কগুলো করার সময় সবসময় মনে রাখবে কি কি ডেটা দেওয়া আছে সেটাকে লিখে নেবে এবং কোনটা করতে বলা হয়েছে তারপর সেটাকে করতে থাকবে। তাহলে এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা অর্থাৎ আলফা, এবং যেহেতু এটা সেলসিয়াসে দেওয়া আছে তার জন্য এটাকে লিখছি আমি আলফা সি। এর মান কত দেওয়া আছে? 27 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের এটা কি করতে হবে? ফারেনহাইট এককে প্রকাশ করতে হবে। এখন তোমরাই বলো এই ফারেনহাইট এককে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হয়? এই যে মানটা আছে তার সঙ্গে কি করতে হয়? 5-এর 9 গুণ করতে হয়, অর্থাৎ 5-এর 9 আলফা সি। তাহলে 5-এর 9 তো রইল, এবং এখানে আলফা সি এর মানটা কত? অর্থাৎ সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 27 ইন্টু 10⁻⁻6। তাহলে দেখো এই 9 এবং 27 এটা কাটা গেল, তাহলে 3 9 27 কত হলো? 5 3
15 × 10⁻⁻6। এককটা কি হয়ে যাবে, যেহেতু এটাকে 5 এর 9 দিয়ে গুণ করা হয়েছে তাই এককটা হয়ে যাবে পার ডিগ্রি ফারেনহাইট। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? সূত্রটা দেখো বসিয়ে দিলাম, অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো, তাপমাত্রার ফারেনহাইট স্কেলে প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 5 × 10⁻⁻6 ফারেনহাইট ইনভার্স, সেলসিয়াস স্কেলে এই মান কত হবে? অর্থাৎ এখন ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, সেখান থেকে তোমায় সেলসিয়াস স্কেলে নিয়ে যেতে হবে। তাহলে যে ডেটাটা দেওয়া আছে আগে সেটাকে লিখে নিতে হবে। কি ডেটা দেওয়া আছে এখানে পরের অঙ্কটার জন্য? ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 5 × 10⁻⁻6 ফারেনহাইট ইনভার্স। এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখানে পার ডিগ্রি ফারেনহাইট না লিখে লিখেছে ফারেনহাইট ইনভার্স। ব্যাপারটা কিন্তু একই। একে এখন আমার কিসে নিয়ে যেতে হবে? সেলসিয়াসে। অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে হবে। ফারেনহাইটে দেওয়া আছে এবং সেখান থেকে সেলসিয়াসে নিয়ে যেতে হবে। এর জন্য আমাদের সূত্রটা কি ছিল? 9/5 আলফা এফ। তাহলে এখানে 9/5 এবং এই যে ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ এর মানটা কত দেওয়া আছে? 5 × 10⁻⁻6। এই 5 বাদ চলে গেল, তাহলে কি রইল? 9 × 10⁻⁻6। এককটা কি হবে? যেহেতু এটাকে সেন্টিগ্রেডে নিয়ে গিয়েছি, তাই যেহেতু এটা ফারেনহাইট ইনভার্স আছে তাই এটাকেও সেইভাবেই লিখবো, সেন্টিগ্রেড ইনভার্স। এই অঙ্কটা তোমাদের বোঝা গেছে তো? যদি বোঝার অসুবিধে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও, কিন্তু এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হবে, কারণ মাধ্যমিক পরীক্ষায় এই রকমের ছোটখাটো প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। এর পরের অঙ্কটা দেখো, 0 ডিগ্রি এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি ও 50.03 সেমি। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফার মানটা তোমায় এখানে নির্ণয় করতে বলেছে। যে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা আগে লিখে নেব। দেখো এখানে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে তুমি কি করেছো? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গিয়েছো। অর্থাৎ তোমার এখানে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তিম উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর কি বলেছে? দৈর্ঘ্য যথাক্রমে, অর্থাৎ যখন 0 ডিগ্রি ছিল এই মুহূর্তে দৈর্ঘ্য কত ছিল? 50 সেন্টিমিটার। এরপর দৈর্ঘ্য কত হয়েছে? 50.03 সেন্টিমিটার। অর্থাৎ এটা প্রাথমিক দৈর্ঘ্য এবং 50 ডিগ্রি করার পর এটা হচ্ছে তোমার অন্তিম দৈর্ঘ্য। এই ব্যাপারগুলো তুমি এইভাবেও লিখতে পারো যে প্রাথমিক উষ্ণতা T1 সমান এত, প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান এত, অন্তিম উষ্ণতা T2 সমান এত, বা এই যেভাবে লেখা হচ্ছে এইভাবে লিখলেও হলো। কিন্তু এই ডেটাগুলোকে তুমি অবশ্যই একবার খাতাতে লিখে কিন্তু নেবে, তাহলে তোমার এই অঙ্কগুলো করার সময় ডেটাগুলো লেখার সময় কোনো ভুল কিন্তু হবে না। এখান থেকে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফার মানটা বের করতে হবে। আলফার জন্য সূত্রটা কি ছিল? L2 - L1 / L1 × T2 - T1। তাহলে এই যে L2 - L1 এবং T2 - T1 এই ডেটাগুলো আগে এখানে বের করে নিই। তাহলে T2 - T1 এটা কত হবে? 50 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 50 ডিগ্রি আসছে। এবং এই যে L2 - L1 এটা কত হবে? L2 হচ্ছে 50.03, L1 হচ্ছে 50। এককগুলো লিখে দেবে সেন্টিমিটার, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 0.03 সেন্টিমিটার। এই ডেটাগুলোই এখন এখানে পুট করতে হবে। তাহলে L2 - L1 কত পেয়েছি? 0.03। L1 এটা কত দেওয়া আছে? 50 এবং T2 - T1 এর মানটা কত? 50। এরপর দেখো এই ক্যালকুলেশনটাকে একটু সহজভাবে করে নিতে হবে। অনেকগুলো ভাবে করা যায়, আমি তোমায় দুটো প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, তোমার যেটা পছন্দ হবে তুমি সেই পদ্ধতিতেই করে নিও। তাহলে দেখো এখানে 3 আছে, 0.03, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে কত লিখবো? 3/100। এখানে 5 5 কত? 25 এবং দুটো শূন্য, 2500। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা এই প্রসারণ গুণাঙ্কগুলোর মান কি থাকে? সব সময় 10 এর পাওয়ারে থাকে। তাহলে এই নিচেরটাকে যদি পুরোটাকে আমি 10 এর পাওয়ারে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। কিভাবে করব? দেখো এখানে 100 আছে, 100 মানে কত? 10⁻²। আর এই 2500 এখানে যে দুটো শূন্য আছে এখানেও দুটো শূন্য, মানে 10⁻⁴। তাহলে থাকলো কে? শুধু 25। এই 25-এর সঙ্গে যদি আমরা 4-এর গুণ করি তাহলে কত হয়ে যায়? 4 25 100। একইভাবে এই ওপরে 3 আছে, 3-এর সঙ্গে আমায় কি করতে হবে? 4-এর গুণ করে দিতে হবে।
তাহলে এখন দেখো 3 4 কত হয়ে গেল 12, আর এখানে 4 25 100 মানে 10 টু দি পাওয়ার 4, 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো 12/10 টু দি পাওয়ার 6। এই 10 টু দি পাওয়ার 6 কে যদি আমরা ওপরে নিয়ে যাই তাহলে দেখো কি হবে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে এককটা, কারণ এটা তো আমরা জানি সূচকে তো আমরা দেখেছি যে কোনো জিনিস যদি নিচে থাকে সেখান থেকে পাওয়ারটা উপরে গেলে কি হয়ে যায় এরকম ইনভার্সে চলে আসে। এটাকে আরো একটা ভাবে করা যায়, সেটা কিভাবে করা যায় দেখো আমি এখানে দেখাচ্ছি। আমরা পেয়েছি কি আলফা ইকুয়ালস টু 3/100 ইন্টু 2500, তাহলে 3 এখানে 25 রইল এবং 10 টু দি পাওয়ার 4। এই পর্যন্ত বোঝা গেছে। এরপর মনে করো এমন সংখ্যা আছে, এখানে 25 আছে যেটাকে আমি 4 25 100 করে দিলাম। এমন সংখ্যা থাকতো যেটাকে মনে করো আমরা করতে পারছি না, তখন আমায় সিম্পলি 3 দিয়ে 25কে কি করতে হবে ভাগ করে দিতে হবে। এখানে যদি ভাগ করে দেওয়া হয় অ্যান্সারটা আসে 0.12, নিচে কত আছে 10 টু দি পাওয়ার 4। এই যে 0.12 এটাকে আবার কি লিখতে পারি 12/100 মানে 10 টু দি পাওয়ার 2, আর এখানে আছে 10 টু দি পাওয়ার 4, তাহলে কি হয়ে গেল 12/10 টু দি পাওয়ার 6। এই 10 টু দি পাওয়ার 6 কে উপরে নিয়ে গেলে কি হয়ে যায় 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই দুইভাবেই ক্যালকুলেশন হতে পারে। যখন তুমি দেখছো যে এটাকে 10-এর বা 100-র আকারে নিয়ে যাওয়া যাবে তখন তুমি এই পদ্ধতিতেই করে নিও। যদি দেখছো যে না আসছে না, যদি মনে করো এখানে 25-এর জায়গায় 26 থাকতো তখন কি আমরা এইভাবে 4 25 100 করলাম, 26কে ওইভাবে 100-তে আসবে? সেখানে আসবে না, হয় কাটাকুটি করে নিতে হবে, নাহলে এইভাবে এটাকে ভাগ করে নিতে হবে। তারপর আরো একটা অঙ্ক দেখো, 50 ডিগ্রি তাপমাত্রায় কোনো একটি প্লাটিনাম তারের দৈর্ঘ্য 1.37 সেমি, তারটিকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে গেলে ওর দৈর্ঘ্য কত হবে? ওর দৈর্ঘ্য কত হবে অর্থাৎ অন্তিম দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 9 ইন্টু 10 টু দি পাওয়ার -6 সেন্টিগ্রেড ইনভার্স, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাও দেওয়া আছে। তাহলে কি কি ডেটা দেওয়া আছে আগে সেটাকে লিখে নিতে হবে। 50 ডিগ্রি তাপমাত্রায় অর্থাৎ এখানে T1টা কত দিয়ে দিয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারের দৈর্ঘ্য 1.37 সেন্টিমিটার, অর্থাৎ L1টাও দেওয়া আছে 1.37 সেন্টিমিটার। এরপর কি করা হয়েছে তারটিকে 150 ডিগ্রিতে উত্তপ্ত করেছে, মানে T2টার মান কত 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তারটির দৈর্ঘ্য কত এটাই বের করতে বলেছে। এবং এখানে আরো একটা জিনিস দেওয়া আছে, এই যে তারটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 9 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এখান থেকে তাহলে আমাদেরকে কি করতে হবে এই L2-র মানটাকে বের করে নিতে হবে। T2 - T1টা কত সেটাকে লিখে নিই, T2 - T1 এটা কত হচ্ছে 150 ডিগ্রির থেকে 50 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি এখানে উষ্ণতার বৃদ্ধি করা হয়েছে। অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ L2 নির্ণয়ের জন্য একটা ডিরেক্ট সূত্রই আছে, কিন্তু এতগুলো সূত্র মনে রাখা সম্ভব নয়, তাই আমিও ইচ্ছে করেই তোমাদেরকে ওই সূত্রটা বলিনি। কিন্তু এখন তাহলে L2-র মানটা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা তো এটা তো জানি যে আলফা ইকুয়ালস টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। এই এখান থেকে আমরা সমাধানের সাহায্যে L2টাকে আগে বের করে নেব। কিভাবে করতে হবে দেখো, এইখানে L2 - L1 চলে এলো, আর এই আলফা এইদিকে চলে গেল, তাহলে আলফা L1 T2 - T1। আমার মান কার বের করতে হবে এখানে L2, তাহলে L1টাকে এইদিকে নিয়ে যাই, L2 ইকুয়ালস টু L1 প্লাস আলফা L1 T2 - T1। তাহলে দেখো এখানেও L1 এখানেও L1, তাহলে L1টাকে কমন নিয়ে নিলাম, কি পড়ে রইল এখানে 1, এবং এখানে আলফা T2 - T1। দেখো তাহলে এখান থেকে আমরা এই সূত্রের সাহায্যে L2টাকে নির্ণয় করতে পারবো। তাহলে এত সূত্র আমরা মনে রাখবো না বা এত কিছু মনে রাখা সম্ভব নয়। এটুকুটাকে করতে তোমার কত সময় যাবে? হার্ডলি 5 থেকে 10 সেকেন্ড। তাই শুধু মেন যে সূত্রগুলি আছে সেইগুলিকেই মনে রাখো। সূত্র থেকে যখন আবার কোনো কিছু বের করে নিতে হবে সেটা তুমি এখান থেকেই বের করে নিতে পারবে, সেটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। একেই তো জীবনে চাপের কম নেই, অনেক কিছু জিনিসকে আমাদের মাথার মধ্যে রাখতে হচ্ছে, তারপর যে জিনিসগুলোকে যদি নাও রাখা যায় সেই জিনিসগুলোকে কোনোভাবেই মুখস্থ করার দরকার নেই, সেগুলো এইভাবেই রেডি করে নিতে পারবো। এরপর চলো এখানে যে মানগুলো আছে সেগুলো পুট করি, তাহলে এই L2-র মানটা পেয়ে যাব।
এটাকেই আমি এখানে নিয়ে নিলাম এবং এখানে করব, মানগুলোকে পুট করে দিই। L1 এর মান কত দেওয়া আছে? 1.37, 1 মানে তো 1। আলফার মান দেখো এটা দেওয়া আছে 9 × 10⁻⁻6 এবং T2 - T1 কত? 100, 100 মানে 10⁻²। এখানে ঠিক করে নাও 100 মানে কত হচ্ছে? 10⁻²। তাহলে এখানে আমি 10⁻² লিখে দিলাম। এখন এই ক্যালকুলেশনটাকে ভালোভাবে দেখো। অনেক সময় পরীক্ষাতে এই অঙ্কগুলো থাকলো, তুমি সমস্তটা করলে কিন্তু ক্যালকুলেশনটাকে করতে পারলে না, তখন কি হবে? পুরো নম্বরটা তো তোমায় দেওয়া হবে না, না? তাই ভালোভাবে দেখো কিভাবে এই ক্যালকুলেশনগুলোকে করতে হবে। 1.37 বাইরে আছে, এটা থাকুক। এখানে 1টাও রইল, 9টাও রইল। এরপর দেখো 10⁻⁻6 আর 10⁻²। আমরা তো দেখেছি এরকম যে x⁴ × x⁴b সূচকে, তখন কি হয়ে যায়? এই ঘাত দুটোর যোগ হয়ে যায়। যখন আমার বেসটা একই থাকে এবং এদের মধ্যে গুণ হয়, তখন যেটা পাওয়ারে থাকে তাদের কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এখানেও তাই, -6 এর সঙ্গে যদি 2 এর যোগ হয় তাহলে কত হবে? -4, অর্থাৎ 10⁻⁻4। এখন কি এরপর এদের সঙ্গে গুণ করব? দেখো গুণ করলে কিন্তু একটু প্রসেসটা বড় হয়ে যাবে, তাই গুণ না করে কিভাবে করব আগে সেটা দেখো। 1.37 বাইরেই থাকুক, 1 প্লাস এই যে 9 আছে সেই 9 থাকলো, এবং এই 10⁻⁻4 যদি নিচে যায় তাহলে কি হয়ে যাবে? 10⁻4। 10⁻4 মানে কি? একের পিঠে কটা শূন্য? 4টে শূন্য। তাহলে সেটাকে লিখলাম। এরপর এখানটায় কি করব? ভগ্নাংশের যোগ করে দেবো, তাহলেই দেখো ব্যাপারটা সহজ হয়ে যাবে। নিচে 10,000 আছে, তাহলে এই 10,000ই হচ্ছে লসাগু। একের সঙ্গে 10,000-এর গুণ হলে 10,000, এবং এখানে 10,000 এককে 10,000, অর্থাৎ 9, 9 এককে 9। টোটালটা যোগ করলে হয়ে যাবে 10,009। এই ভগ্নাংশের যোগগুলো তো ক্লাস 5, 6 থেকেই করছো, এটা বোঝার কোনো অসুবিধা হয়নি। এরপর দেখো এই যে 1.37 ইন্টু এখানে কতগুলো শূন্য আছে? 4টে শূন্য আছে। আমরা জানি যখন কোনো সংখ্যাকে এরকম থাকে ব্যাপারটা, তখন ভাগ করলে দশমিকটা এগিয়ে যায়। এখানে 4টে শূন্য আছে, দশমিকটাও 4 ঘর এগিয়ে যাবে, অর্থাৎ এটা হবে 1.0009। এরপর আমায় কি করতে হবে? এই 1.3 সঙ্গে 1.009 এর যদি গুণ করে দিই তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। এই যে এই দুটোর গুণ, এটাকে তোমরা নিশ্চয়ই রাপে করে নিতে পারবে, দশমিকের তো গুণ এটা, সেইভাবে এটা আমি রাপে করে নিলাম এবং এর অ্যান্সারটা পেলাম 1.3712। এককটা কি হবে? সেন্টিমিটার, কারণ L2 তোমায় নির্ণয় করতে বলেছিল। অর্থাৎ অন্তিম দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 1.3712। ব্যাপারটা দেখো, 100 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বৃদ্ধি কত পেয়েছে? মাত্র 0.0012 সেমি। এটাই হচ্ছে কঠিন পদার্থ, যেখানে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণটা খুবই সামান্য ঘটে। তাপের ঘটনাসমূহের এই কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের সমস্ত সূত্রগুলি মোটামুটি একই রকম, তাই এগুলো মাথার মধ্যে থেকে যাবে। সেই অনুযায়ী এগুলো তুমি অঙ্কটা পড়ে ডেটাটা বসাবে। তারপর এই যে ক্যালকুলেশন পার্টটা, এটাকে কিন্তু খুব ভালোভাবে করবে, কারণ এই পুরোটা এলে তবেই তুমি যে পুরো মার্কসটা থাকবে সেটা কিন্তু পাবে। তাই এই ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দশমিক থাকবে বা 10-এর পাওয়ারে থাকবে, তাই একটু সাবধানে কিন্তু করে নিও। ব্যাপারগুলো যদি বোঝার অসুবিধে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও। এছাড়া তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেখানেও আরও নানা ধরনের এই টাইপসের অঙ্কগুলো পাবে, সেগুলোকেও সলভ করার চেষ্টা করো। যদি অসুবিধে হয় তো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, আমি তোমাদের ওইগুলো সলভ করে দেবো। এর পরের অঙ্কটা দেখো, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, সেটার মান দেওয়া আছে। আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমায় গামার মানটাকে নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে? আলফাটার মান দেওয়া আছে 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তোমায় গামার মান নির্ণয় করতে হবে। গামার মান নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র ছিল। কোন সূত্রটা বলো তো? এই আলফা এবং গামার জন্য দেখো একটা সূত্র আছে, আলফা = β/2 = γ/3। এখানে তো বিটাটার প্রয়োজন নেই, তাহলে কি আছে? আলফা = γ/3। কার মান বের করতে হবে? গামা। তাহলে গামা = 3 আলফা। অর্থাৎ এই যে আলফা দৈর্ঘ্য প্রসারণটা পেয়েছি তার সঙ্গে 3 গুণ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 3 ইন্টু আলফার মান কত? 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড।
3 19 কত হয় 57 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো সূত্রগুলোকে রিকল করো, তাহলে এই অঙ্কগুলো সহজেই করে নিতে পারবে। সূত্রগুলোকে মনে রাখার জন্য যেটা মেন সূত্র সেটাকে মনে রাখো। যেমন এখানে মেন সূত্র কোনটা, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তোমার যদি এটা মনে থাকে তাহলে আলফার সঙ্গে বিটাকেও বের করতে পারবে, বা আলফার সঙ্গে যেমন গামাকেও বের করলাম, একইভাবে বিটার সঙ্গে গামা বা গামার সঙ্গে বিটাকে আমরা বের করে নিতে পারবো। তাহলে আলাদা করে ওগুলো মনে রাখার দরকার নেই, এই মেন যে সূত্র সেইগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখার চেষ্টা করো, ঠিক আছে? মোটামুটি কঠিন পদার্থ সংক্রান্ত এই গাণিতিক সমস্যাগুলি করলেই তোমরা যেরকমই অঙ্ক থাক না কেন পরীক্ষায় করে নিতে পারবে। তবুও আমি তোমাদের বলবো, তোমাদের নিজেদের কাছে যে টেক্সট বুকটি আছে সেখানেও দেখবে অনুশীলনীতে বেশ কিছু অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কগুলিকেও তোমরা সলভ করার চেষ্টা করো। যদি তোমাদের করতে অসুবিধে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও বা এখানে কমেন্ট করে দিও, আমি তার অ্যান্সারটাও তোমাদের দিয়ে দেবো। এরপর আমরা তরল পদার্থ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি করব। প্রথমের অঙ্কটা দেখো, কাঁচ সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক 153 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 180 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এখানে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এই দুটো দেওয়াই আছে, পাত্রটির যে প্রসারণ সেটা বের করতে হবে। তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা লিখে নিই। আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ কত দেওয়া আছে? 153 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। গামা আর অর্থাৎ প্রকৃত প্রসারণ 180 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তোমায় বের করতে হবে পাত্রের প্রসারণ, অর্থাৎ এই যে কাঁচ, সেই কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটাকে নির্ণয় করতে হবে। তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ, এই যে তিনটের, এটার কি সূত্র ছিল? সূত্রটা ছিল গামা আর, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ সমান হচ্ছে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এখানে আমায় কোনটা নির্ণয় করতে হবে? এই পাত্রের প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণ ইকুয়ালস টু গামা আর মাইনাস গামা এ, অর্থাৎ তরল পদার্থের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে পেয়ে যাব। তাহলে তরলের প্রকৃত প্রসারণ কত? 180 ইন্টু 10⁻⁻6 মাইনাস তরলের আপাত প্রসারণ কত? 153 ইন্টু 10⁻⁻6। এককটা কি হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড। দুটোতেই তো 10⁻6 আছে, তাহলে 10⁻6টাকে আমরা কি করব? কমন নিয়ে নেব। 180 থেকে 153 বিয়োগ করলে হয়ে যায় 27, আর বাইরে কত? 10⁻⁻6 আছেই। কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 27 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তরল পদার্থের গাণিতিক সমস্যার আরও একটা অঙ্ক দেখে নিই। একটি কাঁচের পাত্রে 0 ডিগ্রি উষ্ণতায় 500 সেন্টিমিটার কিউব পারদ আছে। 100 ডিগ্রি উষ্ণতায় পারদের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ যথাক্রমে 7.65 সেন্টিমিটার কিউব ও 9 সেন্টিমিটার কিউব। তাহলে পারদের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করি। তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা এ এবং গামা আর, এই দুটোর মানকে নির্ণয় করতে হবে। আগে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোকে লিখে নিই। কি দেওয়া আছে? কাঁচের পাত্রে 0 ডিগ্রি উষ্ণতায়, অর্থাৎ এখানে যে প্রাথমিক উষ্ণতা সেটা হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতা, এবং 100 ডিগ্রি উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতাকে বাড়িয়ে করা হয়েছে 100 ডিগ্রি, অন্তিম উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি। প্রাথমিক আয়তন দেখো দেওয়া আছে 0 ডিগ্রি উষ্ণতায় পারদ আছে 500 সেন্টিমিটার কিউব, অর্থাৎ প্রাথমিক আয়তনটা কত দেওয়া আছে? 500 সেন্টিমিটার কিউব। এরপর কি বলেছে এখানে? 100 ডিগ্রি উষ্ণতায় পারদের আপাত প্রসারণ হয়েছে 7.65। আপাত প্রসারণ হয়েছে সেটাই বলে দেওয়া আছে, এখানে কিন্তু বলা নেই যে 500 থেকে বেড়ে হয়েছে। এখানে বলা হয়েছে কি আপাত প্রসারণটা, অর্থাৎ V2 ড্যাশ মাইনাস V1 যেটা হয়েছে সেটা হচ্ছে 7.65 সেন্টিমিটার কিউব। এবং প্রকৃত প্রসারণ কত হয়েছে? প্রকৃত প্রসারণ মানে V2 মাইনাস V1, এটা হয়েছে 9 সেন্টিমিটার কিউব। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এখানে কিন্তু একবারও বলেনি যে 0 ডিগ্রি উষ্ণতায় আছে 500, 100 ডিগ্রিতে বেড়ে হয়েছে এত। এখানে বলেই দিয়েছে আপাত প্রসারণটা হয়েছে এত, প্রকৃত প্রসারণটা হয়েছে এত। অনেক সময় ভুল করে তোমরা হয়তো লিখে ফেললে যে V2টা 7.65, তাহলে কিন্তু তোমাদের তারপরে অঙ্কটা ভুল হয়ে যাবে।
তাই ধ্যান দেবে, ভালো করে অঙ্কটাকে পড়ে বুঝে নেবে কি করতে বলা হয়েছে এবং কি করতে হবে। এখানে কি করতে হবে আমাদেরকে, তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা আর এবং তরলের যে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, এই দুটোর মানকে আমাদের এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা, তার আগে এখানে যে উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে সেটাকে লিখে নিই। 0 থেকে 100 অর্থাৎ 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হয়েছে। এখন আপাত প্রসারণ গুণাঙ্কটা নির্ণয় করে নেওয়া যাক। আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ ইকুয়ালস টু সূত্র কি ছিল, V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে V2 ড্যাশ মাইনাস V1 এটা কত দেওয়া আছে 7.65, V1 এর মান কত দেওয়া আছে 500 এবং এই যে T2 মাইনাস T1 এর মানটাও দেওয়া আছে 100। এখন ক্যালকুলেশনটাকে ভালো করে দেখো, নিচে অলরেডি 500 দেওয়া আছে, অর্থাৎ 500-র সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে 1000 হয়ে যাবে। অর্থাৎ এই যে নিচের পুরো পার্টটা এটাকে 10-এর যে পাওয়ার সেই পাওয়ারে নিয়ে আসা যাবে এবং সেটাই করলে আমাদের সুবিধে হবে। এর আগে দেখো এখানে দেওয়া আছে 7.65, তাহলে এটাকে যদি আমরা 765 লিখি নিচে কত হয়ে যাবে 100 গুণিত 100, এই 500 মানে কত আরেকটা 100 এবং এর জন্য কত আছে 5 আছে, 5-এর সঙ্গে 2 গুণ করে দাও এবং এখানে 2 গুণ করেছি তাই ওপরেও 2 কিন্তু গুণ করতে হবে। 765 গুণিত 2 এটা হয়ে যায় 1530। এখানে দেখো 100 100 100 মানে 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 2 কত হয়ে গেছে 10 টু দি পাওয়ার 6 এবং এখানে 5 2 10, এই একটা শূন্য এই একটা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে অ্যান্সারটা কত পাবো 153 ইন্টু এই যে 10 টু দি পাওয়ার 6 আছে এটা উপরে গেলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক সময় এই অ্যান্সারটা দেওয়া থাকে না, এটাকে 1 ঘর দশমিকের আগেও অনেক সময় নিয়ে যায়। এই যে জায়গাটা আছে এটা 10 টু দি পাওয়ার 5 করে নেওয়া হয়, তখন কিভাবে করব দেখো এই তো শূন্য গেল, তাহলে 153 বাই এটাকে আমি করে দিলাম 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10। কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে আমরা ভাগ করি তাহলে দশমিকটা 1 ঘর সামনে চলে যাবে, তাহলে অ্যান্সারটা কত হবে 15.3 আর এই 10 টু দি পাওয়ার 5 যদি উপরে যায় তাহলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সারটা তোমার এইভাবেও থাকতে পারে বা অ্যান্সারটা তোমার এইভাবেও থাকতে পারে, তুমি ইচ্ছে মতো এই অ্যান্সারটাকে এইভাবে বা এইভাবে একটাই সাজিয়ে নিতে পারো। যদি কোনো কারণে অপশন দেওয়া থাকে তাহলে তো অপশনে যেটা থাকবে সেই অ্যান্সারটাই হবে, যদি অপশন না থাকে তাহলে তুমি ইচ্ছে মতো অ্যান্সারটাকে করে নিতে পারো। আপাত প্রসারণ গুণাঙ্ক তো বেরিয়ে গেল, এরপর আমাদেরকে কি বার করতে হবে তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এটার মানটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে গামা আর সমান কি হয় V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। V2 মাইনাস V1 অর্থাৎ কতটা প্রকৃত প্রসারণ ঘটেছে সেটা তো দেওয়াই আছে 9 সেন্টিমিটার কিউব, তাহলে 9 V1 অর্থাৎ প্রাথমিক আয়তন সেটাও দেওয়া আছে 500 এবং T2 মাইনাস T1 উষ্ণতার বৃদ্ধি ঘটেছে 100, তাহলে এখানে 100, নিচে তো 500 আছে একেই আমরা 1000-এ নিয়ে যেতে পারবো, তাহলে 9 500 মানে কত 100, 100 মানে 100, 5 ইন্টু 100 500, এর সঙ্গে একটা 2 গুণ করে দাও, তাহলে 9-এর সঙ্গেও একটা 2 গুণ করতে হবে, 9 2 গুণ করলে হয়ে যায় 18। দেখো এখানে 100 মানে 10 টু দি পাওয়ার 2, এখানেও 100 মানে 10 টু দি পাওয়ার 2, তাহলে 10 টু দি পাওয়ার 4 আর 5 2 10, 10 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, তাহলে এখানে কি থাকলো 18 বাই 10 টু দি পাওয়ার 5। এই 10 টু দি পাওয়ার 5 যদি ওপরে চলে যায় তাহলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা দেখো এসেছে 10 টু দি পাওয়ার মাইনাস 5-এ, তাহলে এটাও অ্যান্সারটা আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 5-এই দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যে 10-এর যে পাওয়ারটা থাকবে সেটাকে একই রকম করার চেষ্টা করব। এই ব্যাপারটা যেটা আমি বলতে চাইছি সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তো, দুটোরই যে 10-এর ঘাত থাকবে অর্থাৎ 10-এর যে পাওয়ারটা থাকবে সেটা একই রকম করব, ঠিক আছে।
তরল পদার্থ সংক্রান্ত অনেকগুলি গাণিতিক সমস্যা করলাম। এরপর গ্যাসীয় পদার্থের কিছু গাণিতিক সমস্যাকে দেখে নেওয়া যাক। দেখো প্রথমেরটা, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন 100 সেন্টিমিটার কিউব এবং স্থির চাপে 20 ডিগ্রি উষ্ণতায় আয়তন 107.33 সেন্টিমিটার কিউব। গ্যাসের ক্ষেত্রে আমি বলেছিলাম দুটো কন্ডিশনকে সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রাথমিক আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপটা স্থির থাকবে। এই মুহূর্তে গ্যাসের আয়তন গুণাঙ্ক নির্ণয় করো। যেহেতু চাপ স্থির আছে, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি, এই গামা পি এর মানটা তোমায় নির্ণয় করতে হবে। তাহলে এখানে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন, প্রাথমিক আয়তনটা কত দেওয়া আছে? 100 সেন্টিমিটার কিউব। এরপর আয়তনটা কত হয়েছে, মানে ভিটি লিখছি 107.33 সেন্টিমিটার কিউব। এখানে উষ্ণতা কত হয়েছে দেখো 20 মাইনাস 0, কারণ 0 ডিগ্রির থেকে 20 ডিগ্রি করা হয়েছে, তাহলে উষ্ণতার বৃদ্ধি ঘটেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদেরকে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের যে মান সেটাকে নির্ণয় করতে হবে। গামা পি এর সূত্রটা কি ছিল? গামা পি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভিটি মাইনাস ভি0 বাই ভি0 ইন্টু টি। তাহলে এই যে ভিটি মাইনাস ভি0 অর্থাৎ কতটা আয়তনের বৃদ্ধি ঘটেছে সেটা আগে বের করে নিই। ভিটি মাইনাস ভি0 কত হচ্ছে? 107.33 মাইনাস 100 অর্থাৎ 7.33। তাহলে ভিটি মাইনাস ভি0 জায়গায় লিখে দাও 7.33। ভি0 কত? 100। টি কত আছে? 20। এটাও তো কি হবে 10-এর পাওয়ারে থাকবে। যেহেতু এখানে 20 আছে, 20কে আমরা 100 সহজেই করতে পারবো। 20-র সঙ্গে 5 গুণ করলেই কত হয়ে যায়? 100। তাহলে সেই ব্যাপারটা লিখব। আর এখানে 7.33 আছে, তাহলে 733 বাই 100 গুণিত 100। এরপর 20 গুণিত কি করলাম? 5। 733 গুণিত 5 করে দিলাম। 733-এর সঙ্গে 5-এর গুণ করলে হয়ে যায় 3 6 6 5। এখানে 100, এখানে 100, মানে 10 টু দি পাওয়ার 4। 5 ইন্টু 20 এটা হয়ে যাচ্ছে 100, মানে 10 টু দি পাওয়ার 2। এটাও লিখতে পারো 100 বা 10 টু দি পাওয়ার 2। তোমরা খেয়াল করো, আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম গামা পি এর মান কত হয়? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা লিখি 3.665 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জিনিসটাই এখানে রাখতে হবে। তাহলে এখানে আমার কত চাই? 10 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে 10 টু দি পাওয়ার 3 করে নেব। তাহলে কিভাবে করব? 3665 10 টু দি পাওয়ার কিউব, আর এখানেও করে দিলাম 10 টু দি পাওয়ার কিউব। এই একটা যেখানে 10 টু দি পাওয়ার 4 ছিল, এটাকে 3 করলাম, একটা এখানে চলে গেল। তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে 1000। 1000 দিয়ে যদি কাউকে ভাগ করা হয়, তাহলে দশমিকটা 3 ঘর সামনে চলে আসে। তাহলে এটা 3 ঘর সামনে চলে গেলে কত হবে? 3.665। এই 10 টু দি পাওয়ার যদি ওপরে যায়, তাহলে কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার -3 পার ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এটার মানটা আমরা জানি অলরেডি যে 1/273 বা 3.665 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তাই এটাকে এইভাবেই কিন্তু অঙ্কের উত্তরটাকে নিয়ে আসতে হবে। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের এই যতগুলো গাণিতিক সমস্যা করে দিলাম, এই অঙ্কগুলো যদি তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় এই তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে যে কোনো রকম অঙ্কই দিক না কেন তোমাদের কোনো অসুবিধে হবে না। তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। কিন্তু তোমরা যদি চাও যে আরো বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা হোক, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও। এরপর আরো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আরো অনেকগুলো গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আগস্টের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তাই সেই সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিও কিছুদিনের মধ্যেই তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে। এছাড়া এই অধ্যায় সংক্রান্ত আমি দুটো ভিডিও আপলোড করেছি, তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে তো একদমই তোমরা ভুলবে না। এছাড়া এই ভিডিওটি তোমার বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। এরপর দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।